আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ইরানের ক্ষেপণাস্ত্র হামলা লন্ডভন্ড তেল আবিব ও হাইফা। ইসরায়েলের সব বিমানবন্দর ও আকাশসীমা বন্ধ। পাল্টা আক্রমণে বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান নিহত। আইন নিজ হাতে তুলে নিলে কঠোর হাতে প্রতিহতের হুঁশিয়ারি ডিএমপির। নিষেধাজ্ঞা জারি করা এলাকায় সভা সমাবেশের চেষ্টা করলেই আইনগত ব্যবস্থা। বিএনপি এমন রাজনীতি করবে না যাতে দেশের দ্বিতীয় গণঅভ্যুত্থানের সুযোগ তৈরি হয়, বললেন দলটির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। এবং ঠাকুরগাঁওয়ে একটি সেতুর অভাবে দুর্ভোগে প্রায় 10 গ্রামের মানুষ। বাঁশের সাঁকোই একমাত্র ভরসা, নতুন সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। নতুন করে আবারও পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান এবং ইসরায়েল। দখলদার ইসরায়েলের হামলায় ইরানের চৌখস ইসলামিক বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজেমি ও সামরিক বাহিনীর 2 জেনারেল নিহত হয়েছেন। এ নিয়ে ইরানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 224 জনে। অন্যদিকে তেল আবিব ও হাইফায় ইরানের ক্ষেপণাস্ত্র বিধ্বস্ত হয়েছে বহু স্থাপনা, মারা গেছে আরও বেশ কয়েকজন। সব বিমানবন্দর ও আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এদিকে আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যায় ইসরায়েলি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলার পর থেকে প্রতিশোধের আগুনে জ্বলছে ইরান। শুক্রবার রাত থেকে একের পর এক মাঝারি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের রাজধানী তেল আবিব ও বন্দর অধ্যুষিত শহর হাইফা এখন বিধ্বস্ত গাজার প্রতিচ্ছবি। ইসরায়েলের হামলার জবাবে রোববার রাতে নতুন করে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। তেল আবিব, হাইফা এবং অন্যান্য শহরে সরাসরি আঘাত হানায় ধ্বংস হয়ে গেছে অনেক বাড়িঘর, হতাহত হয়েছেন বেশ কয়েকজন। ইরানের মিসাইল হামলায় আমি আমার পরিবার হারিয়েছি, আমার স্ত্রী ও 3টি কন্যা মারা গেছে। গাজায় হামলা বন্ধ এবং এই সংঘাত আমরা চাই না। ইরানের হামলায় প্রাণভয়ে তেল আবিব ও জেরুজালেমে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছেন অনেক ইসরায়েলি নাগরিক। গাজায় ইসরায়েলের বর্বরতার পর এবার নিজ দেশে সেই প্রতিচ্ছবি দেখল ইসরায়েলিরা। ইসরায়েলিদের দখলকৃত অঞ্চল ছেড়ে যেতে সতর্ক করেছে ইরানের সামরিক বাহিনী। আপনারা দখলকৃত ভূমি ছেড়ে দিন, কারণ এটি আপনাদের বাসযোগ্য নয়। সাহসী ইরানি যোদ্ধারা শিগগিরই কঠিন আক্রমণের মাধ্যমে ইসরায়েলের দখল করা ভূমি উদ্ধার করবে। ইরানের হামলার মুখে ইসরায়েলের সব বিমানবন্দর ও আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ইসরায়েলকে আরও কঠোর জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান। যুদ্ধবিরতির আলোচনাও নাকচ করেছেন তিনি। অন্যদিকে স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে ইরানের বিপ্লবী গার্ডের কর্মকর্তাদের শনাক্ত এবং তাদের লক্ষ্য করে পাল্টা আক্রমণ করে ইসরায়েলি বাহিনী। এতে আইআরজিসির গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজেমি ও তার সহকর্মী হাসান মোহাক্কেক এবং কমান্ডার মোহসেন বাকিরি নিহত হন। এছাড়াও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের কোম শহরের উত্তর পূর্বাঞ্চলে ফোর্দা পরমাণু কেন্দ্র। ইরানের বিপ্লবী গার্ডের ঘাঁটির কাছে এই পরমাণু কেন্দ্র মাটির গভীরে, যেখানে মজুদ রয়েছে ইরানের বিপুল পরিমাণ ইউরেনিয়াম। এটি ধ্বংস করতে আমেরিকার সহায়তা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্র আমাদের বড় পরিসরে সাহায্য করছে। প্রেসিডেন্ট ট্রাম্প দীর্ঘমেয়াদী সংঘর্ষের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এরই মধ্যে আমরা ইরানের পারমাণবিক এবং সামরিক স্থাপনায় হামলা করে কয়েকজন শীর্ষ জেনারেল ও পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছি। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যায় ইসরায়েলি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইসরায়েলের সাথে সংঘাতে ইরান পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়বে বলে সতর্ক করেছেন তিনি। ইসরায়েলের বিভিন্ন শহর আয়রন ডোম নামের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সুরক্ষিত। ইরান ক্রুজ, ব্যালিস্টিক এবং হাইপারসোনিকের মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছড়ায় ভেঙে পড়েছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। তবে 2 পরাশক্তি ইসরায়েল ইরান যুদ্ধে এখন বড় ঝুঁকি পারমাণবিক অস্ত্র। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হয়ে সংঘাতে জড়ালে প্রয়োজনে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাবে তেহরান, আর তা হবে বিশ্বের আরেক হিরোশিমা নাগাসাকি ট্র্যাজেডি। শরীফুল ইসলাম, এটিএন বাংলা।
আইন নিজ হাতে তুলে নিলে কঠোর হাতে প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিষেধাজ্ঞা জারি করা এলাকায় সভা সমাবেশের চেষ্টা করলে আইন প্রয়োগকারী সংস্থা কঠোর জবাব দেবে বলেও জানান ডিএমপির মুখপাত্র মোহাম্মদ তালিবুর রহমান। এদিকে সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান বলেন, ধানমন্ডি এলাকায় মব ঠেকিয়ে পুলিশ যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা আরও আগে করতে পারলে পরে কেউ আইন নিজের হাতে তুলে নেয়ার দুঃসাহস দেখাতো না। মিজান শাহজাহানের রিপোর্ট। 19 মে রাতে ধানমন্ডিতে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে একজন প্রকাশকের বাসায় হামলা চালায় কতিপয় যুবক। তবে থানার ওসি কৈশুনো মারমার দূরদর্শিতায় আইন নিজ হাতে তুলে নিতে পারেনি হামলাকারীরা। সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান বলেন, আইনের শাসনে আইন নিজ হাতে তুলে নেয়ার সুযোগ নেই। পরিচয় যাই হোক, এই ধরনের অপরাধ করলে আইনশৃঙ্খলা বাহিনীর নমনীয় হওয়ার সুযোগ নেই বলে মত সাবেক এই আমলার। প্রথম মব বন্ধ করতে হবে, মব বন্ধ করা প্রথম কাজ, এবং মব বন্ধ করতে না পারলে তো কোনো কিছু ঠিক মতো চলবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করার দায়িত্ব কিন্তু সরকারের। আপনি যখনই সরকার গঠন করছেন সেদিন থেকে আপনি রয়্যাল বেঙ্গল টাইগারের পিঠে চেপে বসেছেন। সুতরাং আপনাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে হবে। ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান বলেন, ভবিষ্যতে কেউ নিজ হাতে আইন তুলে নেওয়ার চেষ্টা করলে জিরো টলারেন্স নীতি দেখাবে পুলিশ। তদন্ত বা কাউকে আটক বা কাউকে জোরপূর্বক কাউকে হয়রানি করার কোনো সুযোগ আইনে নাই। কেউ যদি আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করে তবে সেক্ষেত্রে পুলিশ কঠোর হস্তে তা দমন করবে। যদি কারো অভিযোগ থাকে সেটা তারা থানায় জানাবে, থানায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ঢাকা মহানগরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে সভা সমাবেশ মিছিল অবস্থান কর্মসূচি নিষিদ্ধ করে দফায় দফায় গণবিজ্ঞপ্তি জারি করে ডিএমপি, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে তা ভঙ্গ করেছে আন্দোলনকারীরা। তবে নতুন করে আইন ভাঙার চেষ্টাকারীদের কঠোর বার্তা দিলেন ডিএমপির এই মুখপাত্র। ঢাকা মহানগরী এলাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এবং আশেপাশের এলাকাগুলোতে জনসমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যদি কেউ এটা অনুসরণ করতে ব্যর্থ হন বা অনুসরণ না করে এটা ভঙ্গ করার চেষ্টা করে তবে পুলিশ অবশ্যই সেটা আইনানুগভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তিনি বলেন, নিয়মতান্ত্রিক উপায়ে সমাধান সম্ভব এমন বিষয়ের পাশাপাশি অযৌক্তিক ইস্যুতে আন্দোলনের নামে জনদুর্ভোগ কাম্য নয়। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি এমন রাজনীতি করবে না যাতে দেশে দ্বিতীয় গণ অভ্যুত্থানের সুযোগ তৈরি হয়, এমন মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও মিডিয়া সেলের সদস্য শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। এটিএন বাংলার ইস্পাহানী মির্জাপুর শুভরাত্রি অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, লন্ডনের বৈঠক নিয়ে যেসব দল বিরূপ প্রতিক্রিয়া জানাচ্ছে তা জনগণের বিরুদ্ধে কিনা সেই চিন্তা ভাবনা করা উচিত। স্বৈরাচারী মনোভাব নিয়ে নয়, বরং জনগণের ভোটে নির্বাচিত হলে বিএনপির রাজনীতি জাতীয় ঐক্যের ভিত্তিতে হবে বলেও জানান শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। খায়রুল ইসলামের রিপোর্ট। নেতৃত্বে আমরা দেশ গঠন করার কাজে এগিয়ে যাচ্ছি। এটিএন বাংলার জনপ্রিয় অনুষ্ঠান শুভরাত্রির এবারের পর্বে আলোচনা করা হয় নির্বাচন ও জাতীয় ঐক্য নিয়ে। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও মিডিয়া সেলের সদস্য শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। এ সময় অনুষ্ঠানের সঞ্চালক ও এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণের নানা প্রশ্নের জবাব দেন তিনি। আমাকে বৃহত্তর স্বার্থ চিন্তা করতে হবে। শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেন, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সময় উপযোগী একটি বৈঠক হয়েছে, যার মাধ্যমে জনগণের মধ্যে নির্বাচনের সময়সীমা নিয়ে অনিশ্চয়তা দূর হয়েছে। লাইভে আমরা দেখলাম, বৈঠকের পরে যৌথ ব্রিফিংয়ে আমরা দেখলাম একটা স্বস্তি ফিরে এসেছে। সব প্রস্তুতি যদি আমি সম্পন্ন করে ফেলতে পারি তাহলে আমার মানে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হওয়াটা সম্ভব। তবে লন্ডন বৈঠক নিয়ে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছে জামাত ও এনসিপি। এমন প্রতিক্রিয়া আরো ভেবে চিনতে দেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। জামাতের কথাও বলতেছি, বা যারা আমাদের ছাত্র ভাইরা যারা নতুন রাজনৈতিক দল করেছেন, যারা কিছুটা হলো দ্বিমত পোষণ করেছেন, আমার মনে হয় জাতির বৃহত্তর স্বার্থে আর একটু বিবেচনা করা উচিত। কারণ আমাদের টার্গেট তো এক, উদ্দেশ্য তো এক,
একসঙ্গে তো লড়াই করেছে। এদিকে দেশের মানুষের ভোটাধিকার ফেরত ও গণতন্ত্র পুনরুদ্ধারে লন্ডনের বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রফেসর ডক্টর ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বৈঠকের মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনীতিতে যেটা গতি, একটা স্থিতিশীলতা, ভবিষ্যৎ গণতন্ত্রকে আরো এগিয়ে নেবার যে পদযাত্রা, যে ভোটের মানুষের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দিবার আমরা মনে করি সকলে একসাথে কাজ করবার দরকার। নির্বাচিত সরকার বিগত আওয়ামী শাসনামলের গুম, খুন, দুর্নীতির বিচার করবে বলেও প্রত্যাশা করেন তিনি। বাংলাদেশে অন্যায়, দুর্নীতি, দিনের ভোট রাতে হয়েছে, তার সুষ্ঠু বিচার যাতে ভবিষ্যৎ রাজনীতিতে যারা ক্ষমতা আসে, জনগণ কিন্তু চায় তারা যাতে এই বিচারগুলি করে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগ গঠনের শুনানি আজ। গত 12 মে চিফ প্রসিকিউটর বরাবর এই অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। যাচাই বাছাই শেষে 1 জুন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে তা আমলে নিয়ে অভিযোগ গঠনের শুনানির জন্য আজকের দিন ঠিক করে আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনার পাশাপাশি এই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আসামি করা হয়েছে। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনালে গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে প্রথম মামলাটি হয় শেখ হাসিনার বিরুদ্ধে। এই মামলা ছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও 2টি মামলা রয়েছে, যার মধ্যে একটি মামলায় আওয়ামী লীগ শাসনামলে 15.5 বছরে গুম খুনের ঘটনায় তাকে আসামি করা হয়েছে। অন্য মামলাটি হয়েছে 2013 সালে রাজধানী মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায়। কারো তাবেদারি নয়, নির্বাচন কমিশন রেফারির ভূমিকায় থাকবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিয়ে যাচ্ছে ইসি। এ লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে কমিশন বদ্ধপরিকর। তিনি বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকারের সাথে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে ঈদ পরবর্তী মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন সিএসি। বিস্তারিত জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা ও মত বিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ সময় কর্মকর্তাদের নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালনের নির্দেশনা দেন তিনি। যারা যারা খেলতে চান তারা যাতে নির্বিঘ্নে খেলতে পারেন সেই ব্যবস্থাটা করে দেব। আমরা রেফারির কাজ করব। সভা শেষে সংবাদ সম্মেলনে জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সিইসি। আইন অনুযায়ী কাজ করবেন, কারো দ্বারা প্রভাবিত হয়ে নয়, কারো পক্ষে নয়, যে কোনো দলীয় স্বার্থ বিবেচনায় আপনারা কোনো কাজ করবেন না। একদম আইন অনুযায়ী নিরপেক্ষতার সাথে আপনারা দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, জাতীয় সংসদ ভোটের প্রস্তুতি এগিয়ে নিয়ে যাচ্ছে ইসি। ভোটের মাঠে সবার সমান সুযোগ থাকবে বলে জানিয়ে সিইসি বলেন, অতীতের মতো প্রহসনের নির্বাচন আর পুনরাবৃত্তি হবে না। কেউ যদি মনে করে থাকে যে বাক্স লুট করে নিয়ে যাব, কেন্দ্র দখল করে আমি জিতে যাব, অতীতে যা হয়েছে তারা দিবা স্বপ্নে আছে। এই জিনিস এবার হতে দেব না ইনশাআল্লাহ। এ সময় লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক প্রসঙ্গে সিইসি বলেন, সরকার বলা মাত্রই নির্বাচনের জন্য প্রস্তুত থাকবে নির্বাচন কমিশন। সরকারের থেকে যদি ধারণা পাই, আমরা সেই অনুযায়ী ইলেকশন ডেলিভার করার জন্য প্রস্তুত আছি এবং প্রস্তুতি নিচ্ছি। জুনের মধ্যে হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ ও নির্বাচনের চূড়ান্ত সময়সীমা ঠিক হলে ভোটের 2 মাস আগে তফসিল ঘোষণা করা হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। আমরা হালনাগাদ এটা জুনের মধ্যে শেষ হয়ে যাবে। শিডিউল কখন ঘোষণা করি, ভোটের মাস 2 আগে ঘোষণা করব। যখন ঘোষণা করব তখন আমার কাছে যে ভোটার তালিকা যে থাকবে তখন তাদের তো ভোটার যোগ্য হইতে হবে, বুঝছেন না? ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা।
ঠাকুরগাঁওয়ে একটি বাঁশের সাঁকো 10 গ্রামের মানুষের একমাত্র ভরসা। নির্বাচন এলেই জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দেন জনসাধারণের দুর্ভোগ লাঘবে সেতু নির্মাণ করে দেয়ার, কিন্তু এর বাস্তব প্রতিফলন দেখেনি সদর উপজেলার আকচা ইউনিয়নের 10 গ্রামের মানুষ। এলজিইডি কর্তৃপক্ষ বলছে সেতু নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে সংশ্লিষ্ট দপ্তরে। ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিন সরকার রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। ঠাকুরগাঁও সদর উপজেলার আকসা ইউনিয়নের পালপাড়ায় টাঙ্গন নদীর উপর নির্মিত বাঁশের সাঁকো। ঝুঁকি নিয়ে প্রতিদিন এই সাঁকো দিয়ে চলাচল করছেন 10 গ্রামের প্রায় 20,000 মানুষ। স্থানীয়দের নিজস্ব অর্থায়নে প্রতিবারই নদীর পানি কমে এলে একটি বাঁশের সাঁকো তৈরি করা হয়, তবে বর্ষা মৌসুমে তলিয়ে যায় এই বাঁশের সাঁকো, তখন পারাপার হতে হয় নৌকায়। এটা একটা কৃষি প্রবণ এলাকা, মানে এই এলাকাতে মনে করেন ধান কাটার সময় ধান নিয়ে আসা, তারপরে সরিষার সময় সরিষা নিয়ে আসা, গমের সিজনে গম নিয়ে আসা, তারপর মিষ্টি কুমড়া, ভুট্টা, এইসব ফসল যখন তারা ক্যারিং করে তাদের খুব কষ্ট হয়। অনেক ঝুঁকিপূর্ণ ভাবে আমরা যাতায়াত করি। একটা ভাঙা নৌকা আছে আমাদের নদীতে, সেটা দিয়ে আমরা অনেক ভয়াবহ ভাবে নদী পার হয়ে আমরা স্কুল প্রাইভেট যাই, অনেক কষ্ট করি। স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধিরা দফায় দফায় প্রতিশ্রুতি দিলেও নির্বাচনে জেতার পর আর কথা রাখেননি। সবাই করে কাজ করে না, ভোটের সময় ভোট চায়, ছেলেফেরার কাজ করে না। এলজিইডি নির্বাহী প্রকৌশলী সেতু নির্মাণের প্রয়োজনীয়তা স্বীকার করে বলেন, প্রস্তাবনা পাঠানো হয়েছে, অনুমোদন হলে নির্মাণ করা হবে সেতু। ওই এলাকার লোকের ভোগান্তি হচ্ছে আমরা জানি, ওই ব্রিজটার প্রয়োজন আছে, সেটাও আমরা অবগত আছি। প্রকল্পটা জুলাই নাগাদ একনাকে পাস হওয়ার সম্ভাবনা আছে। যদি প্রকল্পটা পাস হয় তাহলে আমরা এই ব্রিজটি বাস্তবায়ন করতে পারবো। সেতুটি নির্মিত হলে বদলে যাবে নদীর দুই তীরে বসবাস করা ঝাকুয়াপাড়া, সেনপাড়া, পালপাড়া, বাগপুর, সিংপাড়া, সর্দারপাড়া, চরঙ্গি, দক্ষিণ ও উত্তর বঠিনা গ্রামের মানুষের জীবনযাত্রা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। একসময় ধান সিদ্ধ, শুকানো আর মিলের লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো উত্তরাঞ্চলের কৃষকদের। সেই দুর্দশা লাঘবে সিরাজগঞ্জের রায়গঞ্জের চান্দাইকোনায় চালু হয়েছে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ পরিবেশ বান্ধব রিয়া অটোরাইস মিলস। সেখানে দিনরাত মিলে প্রতি 24 ঘন্টায় উৎপন্ন হচ্ছে 35 টন চাল। সাশ্রয় হচ্ছে সময় ও কষ্টের। এতে শুধু উৎপাদন নয়, সৃষ্টি হয়েছে 2 শতাধিক লোকের কর্মসংস্থান। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণেও রয়েছে বিশেষ ব্যবস্থা। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস হাসানের তথ্য চিত্র নিয়ে রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। ধান সেদ্ধ, শুকানো মিলের লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার এমন দৃশ্য উত্তরাঞ্চলের কৃষকদের দৈনন্দিন দুর্দশার নাম। প্রযুক্তি আধুনিকতায় কৃষকদের সেই দুর্দশা এখন লাঘবের পথে। শস্য ভাণ্ডার খ্যাত সিরাজগঞ্জের রায়গঞ্জের চান্দাইকোনায় 7 বিঘা জায়গার উপর স্থানীয় কয়েকজন উদ্যোক্তার উদ্যোগে গড়ে উঠেছে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ পরিবেশ বান্ধব রিয়া অটোরাইস মিলস। 2024 সালে উৎপাদন কার্যক্রম শুরু করে মিলটি। উৎপাদন শুরুর মাত্র 1 বছরে এসে এই চালকলে প্রতি 24 ঘন্টায় উৎপাদন হয় 1300 মণ বা 35 টন চাল। পাশাপাশি কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে কমপক্ষে 200 মানুষের। 70-80 জন মানুষ কর্ম করে। আমাদের এখানকার মিলের চাউলগুলা সুন্দর মানে গুণগত মান হয়। এই মিল হওয়ার কারণে কৃষকরা ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে পারতেছে। এত বড় একটা প্রতিষ্ঠান এলাকায় যথেষ্ট উন্নয়ন হয়েছে, বেশ কিছু শ্রমিক খাটতেছে। অত্যাধুনিক মিলটিতে হাতের কোনো সংস্পর্শ ছাড়াই চাল উৎপাদন হচ্ছে। মিলের বর্জ্য ও দূষণ নিয়ন্ত্রণের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। 12 ঘন্টার ভিতরে 1300 মণ ধান মানে রেডি করা হয়, বস্তা প্রক্রিয়াজাত করা হয়ে যায়। আমার কাজ হচ্ছে বয়লারে স্টিম এবং ডায়ারে ধান শুকানোর ব্যবস্থা করা। ধান থেকে সরাসরি প্যাকেটজাত চাল উৎপাদনের এই সুপরিকল্পিত অত্যাধুনিক প্রক্রিয়া এখন উত্তরাঞ্চলের কৃষি উন্নয়নের রোল মডেল বলে দাবি করছেন উদ্যোক্তারা। রিয়া অটো রাইস মিল হওয়ার কারণে আমাদের এলাকার কৃষকরা বর্তমান খুব হাসি খুশি থাকে। ধান নিয়ে তাদেরকে কোনো আর পরিশ্রম করতে হয় না। এখানে আমাদের কোনো ওই ধানও নষ্ট হয় না, কোনো চাউলও নষ্ট হয় না এবং লেবার সংকটও থাকে না। চুক্তি অনুযায়ী সরকারিভাবে খাদ্য বিভাগকেও প্রতি বছর 500 টন চাল সরবরাহ করছে বলেও জানান তারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার খেলার খবর। অ্যাটলেটিকো মাদ্রিদকে 4-0 গোলে উড়িয়ে ক্লাব বিশ্বকাপ মিশন শুরু করেছে পিএসজি।
আরেক ম্যাচে অকল্যান্ড সিটিকে 10-0 গোলে বিধ্বস্ত করেছে বায়ার্ন মিউনিখ। ক্যালিফোর্নিয়ার রোজ বোল স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজির হয়ে গোল উৎসব শুরু করেন ফ্যাবিয়ান রুইজ। প্রথমার্ধের ইনজুরি সময়ে ব্যবধান দ্বিগুণ করেন ভিতিনহা। দ্বিতীয়ার্ধে স্প্যানিশ ক্লাবের জালে বল পাঠান সেমি মায়ালু এবং লি ক্যাঙ্গুইন। অন্য ম্যাচে নিউজিল্যান্ডের ক্লাব অকল্যান্ড সিটির বিপক্ষে হ্যাটট্রিক করেছে জামাল মুসিয়ালা। এছাড়া জোড়া গোল পেয়েছেন কিংসলে কোমান, মাইকেল অলিস এবং থমাস মুলার। এটা ছিল টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড। মুশফিকুর রহিমের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে ভালো করার লক্ষ্য বাংলাদেশের কোচ ফিল সিমন্সের। গল টেস্টের আগে সংবাদ মাধ্যমে তিনি এমনটাই জানান। তবে মিরাজের জ্বর নিয়ে একটু দুশ্চিন্তায় টাইগার শিবির। মঙ্গলবার থেকে গলে শুরু হবে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। পরাগারমানের রিপোর্ট। শ্রীলঙ্কার সমুদ্র তীরবর্তী শহর গলে টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ সিরিজ। 2 ম্যাচের সিরিজকে সামনে রেখে অনুশীলন শুরু করেছেন নাজমুল হাসান শান্ত, মুশফিকুর রহিমরা। 2013 সালে এই গলেই ডাবল সেঞ্চুরি করেছিলেন মুশফিক। নতুনদের পাশাপাশি অভিজ্ঞদের উপরই বাজি ধরতে চান কোচ ফিল সিমন্স। মুশফিকের কাছে আলাদা কোনো প্রত্যাশা নেই। আমি চাই সে যেন খেলাটা উপভোগ করে। ওই ইনিংস যেমন আনন্দ নিয়ে সে খেলেছিল, এবারও সে সেটাই করবে। তাই চাই সব খেলোয়াড়ের কাছে আমার চাওয়া একই থাকবে। নাজমুল হাসান শান্ত উদ্বোধন করতে নামবেন কিনা সে ব্যাপারে ধোঁয়াশায় রাখেন কোচ। প্রথম টেস্টের উইকেট ও কম্বিনেশন নিয়েও কিছু বলেননি তিনি। এখনো কম্বিনেশন কেমন হবে তা ঠিক করিনি। কাল উইকেট দেখে তবেই আমরা কম্বিনেশন নিয়ে ভাববো। উইকেট দেখে মনে হচ্ছে খুব ভালো, কাল আবারও দেখে তা বুঝতে পারবো। প্রথম দিনের অনুশীলনে ছিলেন না সদ্য ওয়ানডে দলের নেতৃত্ব পাওয়া মেহেদী হাসান মিরাজ। জ্বরের কারণে তিনি অনুশীলনে যোগ দিতে পারেননি। হ্যাঁ, মিরাজের জ্বর, তবে গত কয়েকদিনের চেয়ে সকালে ভালো দেখছে ওকে। চিকিৎসা চলছে, আশা করি কাল সে অনুশীলনে আসতে পারবে। মিরাজের অনুপস্থিতিকেও পজিটিভ হিসেবে দেখছেন কোচ। তার মতে একজনের অনুপস্থিতি মানে অন্য আরেকজনের জন্য সুযোগ তৈরি হওয়া। তবে সেই সুযোগটা অন্যরা কাজে লাগাতে পারবেন কিনা সেটাই প্রশ্ন। পরাগারমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ইরানে ক্ষেপণাস্ত্র হামলায় লন্ডভন্ড তেল আবিব ও হাইফা। ইসরায়েলের সব বিমানবন্দর ও আকাশসীমা বন্ধ। পাল্টা আক্রমণে বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান নিহত। আইন নিজ হাতে তুলে নিলে কঠোর হাতে প্রতিহতের হুঁশিয়ারি ডিএমপির। নিষেধাজ্ঞা জারি করা এলাকা সভা সমাবেশের চেষ্টা করলেই আইনগত ব্যবস্থা। বিএনপি এমন রাজনীতি করবে না যাতে দেশে দ্বিতীয় গণ অভ্যুত্থানের সুযোগ তৈরি হয়, বললেন দলটির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। এবং ঠাকুরগাঁওয়ে একটি সেতুর অভাবে দুর্ভোগে প্রায় 10 গ্রামের মানুষ। বাঁশের সাঁকোই একমাত্র ভরসা। নতুন সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।